আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনবে 705 নম্বর এপিসোড। আর এই এপিসোডে হাড় কাঁপানো কিছু ঘটনা শুনতে চলেছ। আজকের এই ঘটনা শুনে তোমাদের মনের মধ্যে একটা থ্রিল ভাব আসবে, তোমাদের মনের মধ্যে একটা ভয়ের শিহরণ জাগবে, তোমাদের শরীরের মধ্যে দিয়ে একটা স্রোত বয়ে যাবে। এই কারণেই বলছি, যারা এই পরিবারে ঘটনা শোনো বাট এখনও এই পরিবারে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে দাও। 1 লক্ষ পরিবারে আমরা পৌঁছে গেলেই আরও বিভিন্ন ধরনের চমক থাকছে, যেই চমকগুলোর জন্যই তোমাদের অবশ্যই এই পরিবারে যুক্ত হয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমরা মিস করতে পারো। যাই হোক, আজকের প্রথম ঘটনাটা আছে একটা মেডিকেল কলেজকে নিয়ে, মেডিকেল কলেজের অপারেশন থিয়েটার বা মর্গকে নিয়ে বলতে পারো। প্রথম ঘটনাটা তো কী নিয়ে বলে দিলাম, বাট সেকেন্ড আর তৃতীয় ঘটনাটা কি আছে এটা একদমই বলবো না, সেটা তোমাদের শুনেই জানতে হবে। তো চুপটি করে বসে পড়েছো নিশ্চয়ই, কানে হেডফোন লাগিয়ে নিয়েছো। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আশা করছি তোমরা সব কমপ্লিট করে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। হ্যালো অমিত, আমি জিৎ। এর আগেও তোমাকে একটা ঘটনা পাঠিয়েছি। এটা একটা নতুন ঘটনা, আমার বন্ধুর থেকে শোনা। তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। আমি উপন্যাস হিসেবে লিখলাম তোমার বোঝার সুবিধার্থে। শেষে আমাদের জয়জিৎ স্টুডিও ইউটিউব চ্যানেলটির নাম নিও আর আমাদের সাফল্য কামনা করো। কলকাতার একটা মেডিকেল কলেজ, 1800 দশকের দিকে প্রতিষ্ঠিত, ভারতের প্রথম আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। একদিকে চিকিৎসার ইতিহাস, অন্যদিকে হাজারো মৃত্যু ও কান্না জমে থাকা ইট পাথরের গাঁথুনি, সেই সাথে অমাবস্যা। অন্ধকার যেন সব আলো গিলে ফেলেছে। কলেজের পুরনো ভবনগুলোর ছায়া ঘন হয়ে নেমেছে। হোটেলের করিডোরে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। ইন্টার্নশিপে সদ্য জয়েন দিয়েছে অনির্বাণ, বয়স 25, সাহসী, বাস্তববাদী। ভূতের বিষয়ে তার অগাধ অবিশ্বাস। বন্ধুরা যখন পুরনো ডিসেকশন রুমের গুজব বলে, সে তখন ব্যঙ্গ করে বলে, ভূত ভূত থাকলে ডাক্তারি আর পড়তে হতো না। সেই রাতে তার ডিউটি পড়েছে মেডিসিন ওয়ার্ডে, ঠিক মর্গের পাশেই। রাত তখন 2:13 মতন বাজে। হঠাৎ পেজারে সংকেত আসে, ওয়ার্ডে এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। অনির্বাণ ছুটে যায়, নিয়ম মতো সাদা চাদর দিয়ে ঢেকে দেয় শরীরটা। একবার তাকায় বৃদ্ধর চোখে, সে যেন কিছু বলতে চায়। ডেথ সার্টিফিকেট সই করে ফিরতে ফিরতে চোখে পড়ে ডিসেকশন রুমের দরজাটা আধা খোলা। ভেতর থেকে অদ্ভুত আলো পড়েছে মেঝেতে। কেউ নিশ্চয়ই বাতি নিভাতে ভুলে গেছে ভেবে ঢুকে পড়ে সে। রুমে ঢুকেই কেমন যেন গাটা ছমছমে ওঠে তার। বাতি নিভে আছে, শুধু এক কোণে একটিমাত্র হ্যারিকেনের মতো আলো। টেবিলে পড়ে আছে এক মৃতদেহ। কার দেহ এটা? আজ তো কোনো নতুন কেস আসেনি। অনির্বাণ এগিয়ে যায়। হঠাৎ দরজা ঠাস করে বন্ধ। বাতি নিভে যায়। ঘরের ভেতর নেমে আসে গভীর অন্ধকার। তখনই ভেসে আসে বিভীষিকাময় চিৎকার। এক নারীর চিৎকার, যন্ত্রণায় কাতর, যেন অস্ত্রোপচারের টেবিলে কাঁদছে। মোবাইলের আলো জ্বালিয়ে পেছনে তাকায় অনির্বাণ। কেউ নেই। দেওয়ালে লাল রঙে, না রক্তে লেখা, আমাকে ফেলে চলে গেছো, আমি ফিরেছি। তার কাঁধের ওপর একটা ঠান্ডা হাত। ঘুরে তাকাতেই শূন্য। কিন্তু তখন স্পষ্ট দেখতে পেল মেঝেতে এক নারী মূর্তি হাঁটু গেড়ে বসে আছে। হাসপাতালের পুরনো গাউন পরা, মুখ ঢাকা, চুল এলোমেলো। তার কণ্ঠস্বর আবার ভেসে এলো, আমার অপারেশন শেষ হয়নি, আমি যন্ত্রণায় মরে গেছি, তুমি ডাক্তার, তুমিই দায়ী। অনির্বাণ চিৎকার করতে চাই,
কিন্তু গলা বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে সে। পরদিন সকালে ওয়ার্ড বয় ও আরও কিছু ইন্টার্ন এসে দেখে ডিসেকশন রুমের দরজা খোলা। মেঝেতে অনির্বাণ পড়ে আছে অচেতন, মুখে আতঙ্কের ছাপ, শরীরে আঁচড়ের দাগ। যখন জ্ঞান ফেরে, অনির্বাণ কিছুই বলার মতো অবস্থায় নেই, শুধু কাঁপতে থাকে। দুদিন পর কলেজের পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে সে জানতে পারে 1985 সালে এক নারীর শরীর নিয়ে ভুল অপারেশন হয়েছিল এই মর্গের পাশেই। ওটিতে বিদ্যুৎ চলে গেলে অপারেশন অসম্পূর্ণই থেকে যায়। রোগিণী মারা যায় যন্ত্রণায় ছটপট করতে করতে। সেই অপারেশন টেবিলটা আজও আছে। আর আশ্চর্যের বিষয়, অনির্বাণ যেদিন চিৎকার শুনেছিল সেই দিনটাই ছিল নারীর মৃত্যুর বার্ষিকী। অনির্বাণ চাকরি ছেড়ে দেয়নি, বরং আরও গভীরে গিয়ে খুঁজতে থাকে সত্য। একদিন রাতে সে আবার ডিসেকশন রুমে যায়। এবার সে নিয়ে যায় রেকর্ড, লাইট, ক্যামেরা। উদ্দেশ্য সত্য প্রমাণ করা। কিন্তু সেই রাতের পর অনির্বাণ আর কখনো ফিরে আসেনি। অদ্ভুতভাবে ক্যাম্পাসের সিসিটিভিতে শেষ যে ছবি পাওয়া যায় তাতে দেখা যায় সে রুমে ঢুকেছে, আর তার পেছনে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আজও কেউ কেউ বলেন ডিসেকশন রুমে মাঝরাতে কান পাতলে ভেসে আসে সেই শেষ চিৎকার। সেই মেডিকেল কলেজের নতুন শিক্ষার্থীরা এখনও ওয়ার্নিং পায়, রাত 2টোর পর একা ঘুরতে যেও না, বিশেষ করে ওল্ড অ্যানাটমি ব্লকে। এই ঘটনাটা কলকাতার এক মেডিকেল কলেজকে কেন্দ্র করে। কোন মেডিকেল কলেজ সেটা এখানে নামটা নেওয়া গেল না, অনেক কিছু রেস্ট্রিকশন আছে। যাই হোক, অমিত, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। মর্গ বা অপারেশন থিয়েটার, এগুলো যে একটা অদ্ভুত ভৌতিক জায়গা এটা বলাই বাহুল্য। তার কারণ এরকম অপারেশন থিয়েটারে কত লোক মারা যায়, কত রোগী, কত রোগিণী এখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং মর্গ নিয়ে তো প্রচুর ঘটনা আমাদের এই পরিবারে অলরেডি আপলোড করা আছে। এমন টাইপের ঘটনা শুনলে সত্যিই কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস আসে, যে ফিলিংসটা হয়তো বলে বোঝানো যাবে না। এই ঘটনাগুলো যখনই আসে না, আমার মনে হয় যে তোমাদের তাড়াতাড়ি শুনিয়ে দিই, আমি নিজের কাছেও রাখতে পারি না। কি অদ্ভুত একটা বিষয়, ভাবতে পারছো? সেই 1800 সালের জিনিস এখনও ঘটে চলেছে। এরকম কত মর্গ, কত অপারেশন থিয়েটার এইসব ঘটনার সাক্ষী, সেগুলো বাইরে আমাদের প্রকাশ্যে আসে না। এগুলো যারা নতুন নতুন MBBS পড়তে যায় বা সেই সব লাইনের সাথে যুক্ত, তারাই একমাত্র জানতে পারে, কিন্তু তারাও কখনো এগুলো বাইরে রিভিল করতে পারে না। সত্যি ভাবতেও কেমন লাগে। তবে এরকম অনেক ঘটনাই আমি পার্সোনালি অনেকের কাছে শুনেছি। সবাইকে তো আর সবাই বলতে পারে না, বাট আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমি এই পরিবারের সবার সাথেই যেহেতু গল্প করি, তো কথায় কথায় এরকম অনেক মেডিকেল স্টুডেন্ট আছে যারা আমাদেরকে এগুলো ঘটনা শেয়ার করে এবং আমাদেরকে রিকোয়েস্ট করে যে তাদের নাম যেন কখনো বাইরে না আসে, এবং যেই সব হাসপাতাল বা যেই সব নার্সিংহোমের ঘটনা তারা বলে সেই সব নাম নিতেও তারা একদম বারণ করে দেয়। কারণ এগুলোর সাথে অনেক কিছু সমস্যা আসতে পারে এগুলো শেয়ার করলে, মানে এসব প্রতিষ্ঠানের নাম শেয়ার করলে লিগালি অনেক কিছু করা যায়। তো এই কারণেই আমরা কখনো নাম নিতে পারি না। তবে এইরকমই একটা ছোট্ট ঘটনা আমাকে একজন MBBS স্টুডেন্ট শেয়ার করেছিল। তারই সেই ঘটনাটা আমি আমাদের এই পরিবারে যেহেতু কথায় কথায় আসলো তাই শেয়ার করছি। ঘটনাটা আজ থেকে মোটামুটি 2013, মানে 12 বছর আগের ঘটনা। সে তখন সবে MBBS ভর্তি হয়েছে এবং সেটা ওয়েস্ট বেঙ্গলেরই একটা মেডিকেল কলেজে। প্রথম বছর তার সাথে কিছুই হয়নি, প্রথম বছর তার মোটামুটি ভালোই গেছে। কিন্তু দ্বিতীয় বছরে তার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা শুনলে তোমাদের হাত পা কাঁপবে। তোমরা সবাই জানো ডাক্তারদের একটা মৃত দেহ নিয়ে সব কিছু শেখানো হয় বা তার উপরেই সব কিছু করা হয় যেগুলো তাদেরকে শেখানো হয়, অ্যানাটমি থেকে শুরু করে অনেক কিছু। তো তাদেরও এরকম একটা মৃত দেহ দিয়ে শেখানো হচ্ছিল। তো রীতিমতো এরকম তারা 7-8 দিন শেখে, কিন্তু 9 নম্বর দিন থেকে
সেই ছেলেটার একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। সে যেই হোস্টেলে থাকতো সে বুঝতে পারত যে তার পাশে না সবসময় কেউ ঘোরে, বিশেষ করে না এটা রাত্রিবেলা। দিনের বেলা অত কিছু ফিল হতো না তার, কিন্তু রাত্রিবেলা তার অদ্ভুত একটা ফিলিংস হতো, মনে হতো তার সঙ্গে কেউ কেউ আছে। এবং ইতিমধ্যে যত দিন যেতে লাগলো তার এই অনুভূতিটা আরও বাড়তে লাগলো। এই ঘটনার মোটামুটি 15 দিনের মাথায় সে এমন কিছু দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে এক ঝলকের জন্য দেখে সেই অ্যানাটমি বিভাগে যে মৃত লোকটাকে নিয়ে তাদেরকে মেডিকেলের সব কিছু শেখানো হচ্ছিল, সেই লোকটা তার সামনে দিয়ে হেঁটে চলে গেল। জাস্ট এক পলকের জন্য সে সেটা দেখেছিল। এটা দেখার পর তো সে রীতিমতো প্রচণ্ড ভয় পায়। সে তার বন্ধুদেরকেও বলে, কিন্তু তার বন্ধুরা রীতিমতো যেটা হয় আর কি, হাসাহাসি ছাড়া আর কিছুই করে না। দিনের পর দিন সেই মৃত্যুর অত্যাচার আরও বেড়ে যেতে থাকে, কিন্তু সে আর কাউকেই বলতে পারে না, কারণ সে যাকেই বলবে সে জানে সে বিশ্বাস করবে না এবং তার উপর হাসাহাসি করবে। এই কারণেই সে আর কাউকে কিছু বলে না। দিনকে দিন তার চেহারা খারাপ হতে থাকে। তারপর সে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে প্রথমে কিছু না বললেও পরে সে বলতে বাধ্য হয়, কারণ সে এতটাই ভয় পেয়েছিল। সে কোনোভাবেই সেই কলেজে যেতে চাইছিল না। তারপরে বাড়ির লোক জোরাজুরি করাতে সে সব কিছু বাড়িতে বলে এবং বাড়ির লোক একজন ওঝার কাছে নিয়ে গিয়ে তাকে একটা কবজ বা তাবিজ এনে দেয় এবং তারপর সে রীতিমতো তার কলেজে চলে যায়। এবার গিয়ে উপদ্রব আরও বাড়ল, তবে এবার উপদ্রবটা একটু অন্যরকম। সে সেই মৃতকে দেখতে পাচ্ছে না, বাট অত্যাচার কিন্তু চলছেই। কখনো কিছু পড়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে কেউ ওকে ধাক্কা দিল, কখনো মনে হচ্ছে কেউ পাশ দিয়ে চলে গেল। এরকম অনবরত হতে লাগলো। এরকম চলতে চলতে একদিন কি হয়েছে, তার যে তাবিজটা ছিল সেটা খুলে বিছানায় পড়ে গেছে, সে জানেই না। সেই দিন রাতেই তার সাথে ঘটে গেল এক হৃদয় বিদারী ঘটনা। সে শুয়ে আছে, হঠাৎ সে দেখতে পাচ্ছে সেই মৃতটা তার বেডের নিচ থেকে মুখ বার করে তার দিকে তাকিয়ে হাসছে। সে এমন এক জোরে চিৎকার দেয়, সেই চিৎকারে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে শুয়ে, এবং সে এতটা পরিমাণেই শক খেয়েছিল যে তার একটা হাত প্রায় অকেজো হয়ে গিয়েছিল। সে হাতটা তার বেঁকে গিয়েছিল, কিন্তু অনেক চিকিৎসার পরে তার হাত ঠিক হয় এবং তারপরে যেহেতু হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে, সে তার মেডিকেলের যে ডিগ্রিটা সেটাও কমপ্লিট করে। এবং সত্যি কথা বলতে এরপর সেই মৃতকে সে আর কখনো দেখেনি। কেন সেই মৃতটা তার সাথে এমন করেছিল, কেন তাকে ভয় দেখাচ্ছিল, সে তখনও জানতো না এবং আজও জানে না। এই ঘটনাটা বলার সময় সত্যি আমি তার কথা শুনেই বুঝতে পারছিলাম সে একশিকিও মিথ্যে কথা বলছে না। এত বছরের একটা এক্সপিরিয়েন্স, কে কোন ঘটনা মিথ্যে বলে, কে কোন ঘটনা সত্যি বলছে, সেটা আমাদের একটা আইডিয়া হয়ে যায়। যদিও হ্যাঁ, এখন তো মানুষের অভাব নেই যারা বানিয়ে বলে এবং তুমি ধরতে পারবে না, বাট আমরা 90% ধরেই ফেলি যে এই একটা বানিয়ে ঘটনা বলছে। যাই হোক, এই ছিল আমার শোনা একটা ঘটনা। এরকম মেডিকেল কলেজের অনেক ঘটনা আমি জানি যেগুলো আমি আজ পর্যন্ত রিভিল করিনি, তার মধ্যে আজকে একটা রিভিল করলাম। আশা করছি আজকের এই ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আবারও বলছি, এখানে কোনো হাসপাতালকে আমরা উদ্দেশ্য করে কথা বলছি না, আর আমরা সেটা আগেও বলতে চাইও না, কারণ এগুলোতে অনেক সমস্যা আসতে পারে এবং আমরা চাই না কোনো প্রতিষ্ঠান শুধুমাত্র এইটুকু একটা বিষয় নিয়ে ভয় পেয়ে যাক বা শিক্ষার্থীরা সেখানে পড়তে না যাক। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা এরকম ঘটনা শেয়ার করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করতে প্রবলেম আছে তারা মেল করতে পারো। মেল করেও অনেকে ঘটনা আমাদের সাথে শেয়ার করে, এবং এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কখনো কারোর কাছে শেয়ার হয় না, কখনো কেউ জানতে পারে না। আজ পর্যন্ত হয়নি, 3 বছর হয়ে গেল। যাই হোক, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, ঘটনা শেয়ার করে দিও। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না।
ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? তোমাকে 700তম এপিসোডের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তুমি খুব ভালো আছো। আমি সুমি, বনগাঁ গোপালনগর থেকে তোমার একজন পুরনো শ্রোতা বলছি। আজকে আমি তোমার সাথে আমার এক বান্ধবীর ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার বান্ধবীর দিদির জীবনে ঘটেছে। তো প্রথমেই বলে রাখি যে আমার সেই বান্ধবীটি মুসলিম। তার দিদি, যার নাম হচ্ছে ফারহানা, যাকে আমরা ফারা দিদি বলে ডাকি। ফারা দিদি বিয়ে হয় আমাদের গোপালনগর থেকে বেশ কিছুটা ভেতরের দিকে বনগাঁ বর্ডারের কাছে এক জায়গায়। সে বাড়ির একমাত্র ছেলের সাথে তার বিয়ে হয়। জামাইবাবু আর্মিতে জব করেন, তাই তাকে সারা বছরই বাড়ির বাইরেই থাকতে হতো। বাড়িতে থাকার মধ্যে থাকে দিদি, শাশুড়িমা, শ্বশুরমশাই এবং দিদির 3 মাসের ছোট্ট ছেলে। ঘটনাটা ফারা দিদি এবং তার ছেলেকে কেন্দ্র করেই। দিদির শাশুড়িমা এবং শ্বশুরমশাই দুজনেই প্রচণ্ড অসুস্থ, সেই জন্য দিদিকে বাড়ির সমস্ত কাজ করতে হয়। যদিও বা ঘর পরিষ্কার, বাসন মাজা, কাপড় কাচার জন্য আলাদা হোম হেল্পার রয়েছে, কিন্তু রান্নাবান্না এবং বাচ্চার দেখাশোনা তো দিদিকেই করতে হয়। এছাড়া দিদির শ্বশুর শাশুড়ির সময় মতো ওষুধ দেওয়া, সমস্ত কিছুই দিদি একা নিজের হাতেই সামলায়। বাকি কথা আমি দিদির ভাষাতেই ব্যক্ত করলাম। আমার ছেলের বয়স যখন 3 মাস, তখন এই ঘটনাটা ঘটে। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে ও কিছু খেতে চাইতো না। খাবার দিলেই ফেলে দিত, নয়তো বমি করে বের করে দিত। আর যখন খাবার খেত তখন রাক্ষসে ভাব খেত। ওর চোখে মুখে আমি খুব বাজে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করতাম। আমার কেন জানি না মনে হতো ও আমার ছেলে নয়, অন্য কিছু। একটা ছোট্ট 3 মাসের বাচ্চার যতটা ওজন হওয়ার কথা ওর সেটা ছিল না। ওর ওজন ছিল প্রায় তার 2 গুণ। কিন্তু ওর শরীরে তেমন মাংস ছিল না, একদমই রোগা পাতলা, হাড় জিরজিরে চেহারা। ডাক্তার দেখাতে গেলে ওকে দেখে রিকেট পেশেন্টও বলতো অনেকে। ডাক্তারবাবু অবাক হতো যে ওর ওজন প্রায় 10 কেজি, এটা হয় কি করে, তাও আবার এরকম রোগা শরীর নিয়ে। ও হওয়ার পর আমার স্বামী যখন প্রথমবার ওকে দেখতে এলো, তখন ওকে কোলে নিতে সে অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছিল। তারপর ওকে দোলনায় রেখে আমার কাছে এসে বলল, ছেলেটার অবস্থা এমন কেন গো? ওকে খেতে দাও না তুমি। আমি প্রতিউত্তরে বললাম, এখনও তো বেশ কিছুদিন আছো তুমি, তোমার ছেলের কীর্তি তুমি নিজেই দেখো। বিশ্বাস করো, আমার স্বামী যতদিন ছিল ও একটা উল্টোপাল্টা কাজ করেনি। আমার মনে হচ্ছিল ও আমার স্বামীর সাথে আমার ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য এসব করছে। আর হলো তাই। আমার স্বামীর সাথে আমার প্রচণ্ড মন কষাকষি শুরু হয়ে গেল। আমরা যখন ঝগড়া করতাম তখন ছেলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসত, ঠিক শয়তানদের মতন। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। একদিন ওকে খাওয়াতে গিয়ে আমাকে এমন করে কামড়ে দেয় যে আমার রক্তাক্ত হয়ে যায়। কিন্তু এটা কি করে সম্ভব? ওর তখনও কোনো দাঁত ওঠেনি, আর মাড়ি দিয়ে কামড়ে দিলে তো রক্ত বের হবে না। আমি যখন যন্ত্রণায় ছটফট করছি তখন ও আমার দিকে তাকিয়ে একইভাবে হাসছে। এতদিন বুঝতে পারিনি যে ওর চোখগুলো স্বাভাবিক ছিল না। সেই দিন আমি প্রথম লক্ষ্য করি যে ওর চোখগুলো অস্বাভাবিক রকমের বড় আর লাল বর্ণের। আমি হতচকিত হয়ে পড়ি যে আমার সামনে কি শুয়ে আছে, আমি কি জন্ম দিয়েছি এটা। হঠাৎ আমি আল্লাহকে ডাকতে থাকি। তখন দেখি ছেলে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু সেটা হলো না। ঘটনার আরও বাকি ছিল। এর বেশ কিছুদিন পর সারাদিনের কাজ করে আমি ঘরে এসে শুয়েছি। এমন সময় দেখি আমার ছেলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। আমি ওকে কোলে তুলে নিয়ে বুঝতে পারি ছেলের গা প্রচণ্ড গরম, অর্থাৎ তার ভীষণভাবে জ্বর এসেছে। কিন্তু এটা এতক্ষণ আমি কেন বুঝতে পারিনি। এরপর আমি ছেলের মুখের দিকে তাকিয়ে দেখি সে চোখ খুলছে না। আমি তার চোখ জোর করে খোলাতে আমি হতবাক হয়ে যাই। আমি দেখি ছেলের চোখ ভীষণভাবে লাল
এবং বড় মানুষের মতো গোটা গোটা চোখ করে রয়েছে। এদিকে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমি আল্লাহ গো বলে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে ছেলে আমার স্বাভাবিক হয়ে যায়। আমি বুঝি যে আল্লাহ আল্লাহ করলেই একমাত্র ওর চোখের অভিব্যক্তির পরিবর্তন হচ্ছে। বুঝলাম যে আল্লাহ করলেই একমাত্র ও শান্ত হবে। তাই আমি ওর কানের কাছে এক সমানে আল্লাহর নাম নিতে থাকি। একটা সময় পরেও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর আমি ওর মাথার কাছে আমাদের পবিত্র কোরআন রেখে বাইরে এসে আম্মুকে ফোন করি। আম্মুকে ফোন করে সমস্ত কথা খুলে বলি। কোনো সময় নষ্ট না করে আম্মু আমাদের বাড়িতে চলে আসে। বাড়ি এসে আম্মু প্রথমে ছেলেকে দেখে। ছেলেকে দেখার পর আমাকে প্রচণ্ডভাবে বকাবকি করতে থাকে। আমি আম্মুকে কারণ জিজ্ঞাসা করলে আম্মু কোনো কিছু না বলে কোরআনটা নিয়ে মনে মনে দোয়া পড়তে শুরু করে। একটা সময় পরে আম্মু ওঠে এবং বলে, এইভাবে হবে না, মৌলভী সাহেবকে খবর দে। আমি আর কিছু না ভেবে আম্মুকে ছেলের কাছে রেখে চলে যাই সামনের মসজিদে মৌলভী সাহেবের কাছে। তিনি তখন মাগরিবের সময়কার নামাজ পড়ছিলেন, তাই আমাকে অপেক্ষা করতে হলো। নামাজ আদায় করে সে যখন বাইরে আসে আমি তাকে সমস্ত কথাগুলো বলি এবং ওনাকে বলি যেন উনি তাড়াতাড়ি আমার সাথে যান। উনি আমার সাথে আসেন। ছেলে আমার আগের মতো কেমন যেন একটা গোঁ গোঁ করে শব্দ করছে এবং আম্মু সমানে সুরা পড়ছেন। মৌলভী সাহেব আমার ছেলের সামনে আসতেই ছেলেটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। কারোর মুখের গো গো শব্দটা আরও বেড়ে যেতে লাগলো। এরপর বেশ খানিকক্ষণ তিনি দোয়া দুরুদ পাঠ করলেন। একটা সময় পরে আমার ছেলে একদম স্বাভাবিক হয়ে গেল এবং সে বেশ শান্তিতে ঘুমোলো। তার মুখের এই সাধারণ প্রশান্তিটা আমার মনে হলো আমি কিছুদিন বাদে যেন দেখলাম। এরপর মৌলভী সাহেবকে আমি কিছু জিজ্ঞাসা করার আগেই সে আমাকে আরও বকাবকি করতে শুরু করলো। সে আমাকে বলল, তুমি তো আম্মু হওয়ার যোগ্যই না। আমি ওনাকে বললাম, আমার দোষটা কি মৌলভী সাহেব? তখন আম্মু আমাকে বললেন, আমি তোকে পই পই করে বারণ করেছিলাম, বাচ্চার কাপড় কোনোদিনও বাথরুমের মধ্যে একাধিক দিন জমিয়ে রাখবি না, সঙ্গে সঙ্গে কেচে দিবি। আর এই ন্যূনতম কাজটা না করতে পারলেও রোদে মেলে রাখবি। শুনেছিস কথা? তখন মৌলভী সাহেব আমাকে বললেন, তুমি যে বাচ্চার কাপড়গুলো বাথরুমের মধ্যে রেখে দাও, তুমি কি জানো বাথরুমের দিনের পর দিন জিনের আনাগোনা হয়? এর মধ্যে কোনো এক জিন তোমার ছেলের কাপড়ের নোংরা থেকে তোমার ঘরে প্রবেশ করেছিল। তোমার ছেলের 6 মাস থেকে 8 মাস বয়স হয়ে গেলে তুমি তোমার সন্তানকে আর বাঁচাতে পারবে না। এরপর থেকে নোংরা বাচ্চার কাপড় বাথরুমে রাখবে না, দরকার হলে ঘরে রাখবে, তবুও বাথরুমের ভেতরে জড়ো করে রাখবে না। এই বলে তিনি চলে যান। দিদি আর সেদিনের পর থেকে কোনোদিনই বাথরুমে বাচ্চার জামা কাপড় রাখেনি, আর বাচ্চার প্যাম্পাসও ব্যবহার করে সে নির্দিষ্ট জায়গাতেই ফেলত। এই ছিল আমার বান্ধবীর জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই দ্বিতীয় ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। আর আমাদের এই পরিবারের যারা আর্মি আছে বা আমাদের এই পরিবারের যারা শুভাকাঙ্ক্ষী, তারা সবসময় আমাদের এই পরিবারকে সাপোর্ট করে এসেছে। তারা সবসময় চায় আমাদের এই পরিবারটাকে আরও অনেক দূর নিয়ে যেতে। তারা এই জন্য আর দেরি না করে সঙ্গে সঙ্গে এসে সাবস্ক্রাইব করে দেয়। আর আমরা জানি তোমরাও যারা যারা সাবস্ক্রাইব না করে শুনছো তারা সাবস্ক্রাইব করে দেবে। খুব শীঘ্রই আমাদের 1 লক্ষ পরিবারে পৌঁছতে হবে, আর এই কারণে তোমাদের সাবস্ক্রাইব করাটা অত্যন্ত জরুরি। আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে আমাদের এই পরিবারকে আরও লোকের মাঝে ছড়িয়ে দেবে, যাতে আমাদের এই পরিবার আরও অনেক বড় হতে পারে। আমাদের আজকের এপিসোড এখানেই শেষ নয়। এরপরে আরও একটা ঘটনা আছে যেটা এসেছে বাংলাদেশ থেকে। সে লিখছে, হ্যালো অমিতদা, আশা করি ভালো আছো। আমার নাম মুয়াজ। আমি বর্তমানে 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে তোমার ভৌতিক কথা পরিবারে মাসখানেক হলো যুক্ত হয়েছি। আর আমি প্রতিদিন রাতেই তোমার ঘটনাগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আজ আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। আমি বাকি ঘটনাটুকু তার ভাষাতেই লিখছি। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমাদের গ্রামে আমাদের একটা অন্যরকম সম্মান ছিল, কারণ আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। তো সময়টা ছিল গ্রীষ্মকাল, আম কাঁঠালের সময়। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে
একটা বড় আম গাছ ছিল। সেই গাছের আমের জন্যই গ্রামের সবাই পাগল ছিল। ওই গাছের আমগুলো অনেক মিষ্টি। তো একদিন সন্ধেবেলা আমাদের পাশের বাড়ির এক বড় আপু আমাদের বাসায় এসেছিলেন আমাকে আর আমার ছোট ভাইকে পড়াতে। তো যখন আমরা পড়ছিলাম তখন অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামলে আপু চলে যায়, আর যাওয়ার আগে আমাকে বলে যায়, আমি না ভোর রাতে আমি আর তুই ওই আম গাছের ওইখানে যাব, অনেক আম পড়েছে নিশ্চয়ই, তাড়াতাড়ি যেয়ে আমরা সব আম নিয়ে আসবো, বুঝলি? আমিও হ্যাঁ বলে ঘরে চলে যাই। শেষ রাতে কে যেন আমাকে আমার রুমের কাছে এসে ডাকতে থাকে। আমি বাইরে বের হয়ে দেখি ভোরের আলো তখনও ফোটেনি। ওই বড় আপু এসেছে আমাকে ডাকতে। আমাকে বলল, চল চল আম কুড়োতে যাব। আমি বললাম, আরে এখনও তো ভোর হয়নি, এখনই যাব? আপু বলল, আরে হ্যাঁ, পরে গেলে গ্রামের অন্য কেউ তো কুড়িয়ে নেবে, চল চল। আমি রুমে গিয়ে একটা ব্যাগ নিলাম। আমার রুমে আমি আর আমার ছোট বোন থাকতাম। ওকে আর ডাকিনি, কারণ অনেক ছোট ছিল ও। তারপর আমি আর আপু বের হলাম। আমি একটু আগে আগেই যাচ্ছি, কারণ আপুর থেকে আমি বেশি আম নিতে চাইছিলাম। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি আপু পেছন পেছনই আসছে। তো অমিত, ওই আম গাছটার কাছে যেতে হলে আমাদের একটা কবরস্থানের সামনে দিয়ে যেতে হতো। তো সেই কবরস্থানের কাছাকাছি আসতেই আমি পেছন ফিরে দেখি আপু নেই। অবাক হলাম, গেল কোথায়? কিছু তো বললেও না আমায়। যাই হোক, বেশি কিছু না ভেবে আমি আবারও এগোতে লাগলাম। কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম কে যেন কাঁদছে। অনেকটা বাচ্চা মেয়েলি কণ্ঠে কেউ কাঁদছে। আমি অনেক ভয় পেলাম। পেছন ঘুরে আপুকে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। এরপর সামনে ঘুরে একটা গাছের উপর চোখ পড়তেই আমি শিউরে উঠলাম। দেখি গাছের উপরে কেউ একজন পা দুলিয়ে বসে আছে, আর তার মাথাটা দেখা যাচ্ছে না। সে পাটা দুলিয়ে চলেছে আর জোরালো বিশ্রী গলায় বলছে, আয় আমার কাছে আয়, আয় আয় রে। আমি আর সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরতে আমি দেখি আমাদের বাসায় আমি শুয়ে আছি। ওই আপুকেও দেখলাম। আমি কিছু বলার আগেই ওই আপু বলল, কি রে আমেনা, তুই আমাকে কিছু না বলেই একা একা আম কুড়োতে চলে গেছিলিস কেন? আমি অবাক হলাম, বললাম, তুমি না আমাকে ডেকে নিয়ে গেলে? আপু বলল, কি বলছিস তুই এসব? আমি তো বাসায় এসে দেখি তুই নেই, তোর ঘরে শুধু বোন ছিল। এইসব শুনে বাবা বললেন, আচ্ছা আচ্ছা, কি হয়েছে বল, আমাদের বল। তারপর আমি সব ঘটনা বললাম তাদের। এইসব শুনে বাবা মা সবাই অবাক হলো। আমি তখন অনুভব করলাম যে আমার মাথাটা প্রচণ্ড রকমের ভারী লাগছে। মাকে বললাম, মা, মাথাটা ব্যথা করছে। মা আমার মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ, তোর গায়ে তো গরম হলো কি করে? বুঝলাম জ্বর এসেছে। বিকেলে আমাকে নিয়ে বাবা এক কবিরাজের কাছে গেলেন। কবিরাজ আমাকে দেখে আর সব কিছু শুনে বাবাকে বললেন, আপনার মেয়ে মাথা কাটা দেও দেখেছিল, ভাগ্য ভালো তেমন কিছু হয়নি। এই পর্যায়ে মাকে থামিয়ে আমি বললাম, মাথা কাটা দেও, এটা আবার কি জিনিস? তখন আম্মু বলল, এখন যেমন মানুষ ভূত পেতনি জিন এসব বলে, তখন এগুলোকে দেও বলা হতো। তারপর আমি আম্মুকে বললাম, আচ্ছা তারপর কি হয়েছিল? আম্মু বলল, তারপর কবিরাজ একটা তাবিজ দিয়ে আমাকে বলল, সন্ধ্যের পর আর যেন বাইরে না যাই। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। দাদা এই বলে উনি থামলেন। তো দাদা, এই ছিল আমার ঘটনা, আমার মায়ের সাথে ঘটে যাওয়া। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারে পড়ে শুনিও। আর দুঃখের বিষয়, আমার মা প্রায় 9 বছর আগে মারা গিয়েছে। এখন আমার বাবার সাথে থাকছি। এই ঘটনাটা আমি মায়ের কথা মাথায় রেখে লিখলাম, ভালো লাগলে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 3টি জমজমাট ঘটনা। আশা করছি আজকের এই 3টি জমজমাট ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। চলো এবার আমরা শুরু করি আমাদের পরিবারের সদস্যদের নামগুলো নিতে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে মুয়াজ বিন মামুন, লিখেছে, অমিতদা, তোমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়ে রেখেছি অনেক দিন আগে,
এখনও সিন করনি, তাই নাকি গো? তোমার ঘটনা তো বোধহয় আজকেই চলে এলো না? থার্ড কমেন্ট করেছে বান্টি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বাপন কুমার, আশিক শেখ, দিলশাদ আহমেদ, রেখা পাসমান, ভারভেনা রয় লিখেছে আবার চলে এলাম দাদা তোমার গল্প শুনতে, একদম। তারপরে কমেন্ট করেছে অর্পণ ভদ্র, দীপিকা দাস, এসবি বশির, সুস্মিতা শিকারী, ডিজে ভ্লগার অনিশ লিখেছে দিন দিন ভৌতিক কথার কোয়ালিটি ইনক্রিজ হচ্ছে, নতুন নতুন সাউন্ড এফেক্টের সাথে ঘটনাগুলো জমে যাচ্ছে। থ্যাংক ইউ গো, একদম। তোমরা আরও ভালো ভালো ঘটনা শেয়ার করো যাতে আমরা আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, রাহুল বর্মন, মাম্পি দেবনাথ, মনিকা ত্রিপুরা, তুষার মণ্ডল, চুমকি খাতুন, নন্দিনী রয়, গীতা গোস্বামী, সঞ্জীব ঘোষ লিখেছে হাই অমিতদা, আমি শুনছি ভৌতিক কথার ভৌতিক গল্প, একদম। তারপরে দীপিকা দাস লিখেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকের এই ওয়েদারটা আর তোমার গলায় বলা ঘটনা জাস্ট ওয়াও লাগবে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুপর্ণা মুখার্জি, মিলন নন্দী, সৌভিক সাহা, বরুণ দাস, সুশান্ত দাস লিখেছে আমার ভাইয়ের নামটা একবার নিও, ও তোমার কণ্ঠের অনেক বড় ভক্ত, ওর নাম প্রশান্ত। হ্যালো প্রশান্ত। তারপরে কমেন্ট করেছে মনীষাহা দোয়েল, দেবকুমার, মলয় চক্রবর্তী, ববিতা অধিকারী, হেমন্ত লিখেছে আমার নামটা একবার বলুন, আমার নাম হেমন্ত, আপনার গল্প না শুনলে আমার ঘুমই হয় না, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে আকাশ দাস ব্লগস, রিয়া ব্লগস লিখেছে হ্যালো দাদা, আমি মিষ্টু, কেমন আছো তুমি? আশা করি তুমি ভালো আছো। কাল আমার ছোট একটা অপারেশন হয়েছে, আমি রাতে না ঘুমিয়ে তোমার ভিডিওর অপেক্ষা করছি, তোমার ঘটনা আমার কাছে ওষুধের মতো কাজ করে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। বাট এখন কিন্তু ঘুম অত্যন্ত জরুরি, অপারেশনের পরে ঘুমটা কিন্তু মাস্ট বি দরকার। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ রয়, লিখেছে দাদা আমি চলে আসলাম, তোমার ছোট্ট ভাই, ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে, আমার নামটা একবার নিও, লাভ ইউ দাদা। হ্যালো বিশ্বজিৎ, লাভ ইউ টু ব্রো। তারপরে কমেন্ট করেছে সুব্রত মণ্ডল, স্নেহা হালদার, মধুমিতা সাউ, পাপড়ি দোলা, অমিতা ঠাকুর, সঞ্জু মণ্ডল, পূজা সর্দার, শিবম, অভিজিৎ দাস, অর্ঘ্যদেব সাহা, সাগর সাহা, এমডি মন, সৌরভ ঘোষ, রুনা দে, দেবাশিস সাহা, অয়ন পাল, শঙ্কর চক্রবর্তী, মামনি, রিমি বর্মন, শ্যামল মল্লিক, বিষ্ণু সাধন, অয়ন হালদার, শম্পা বিশ্বাস, সুপ্রিয়া মণ্ডল, স্বরূপ সূত্রধর লিখেছে দাদা ফার্স্ট ঘটনাটার সেকেন্ড পার্ট চাই, খুব এক্সাইটেড। হ্যাঁ গো, এরকম অনেকেই কমেন্ট করেছে যারা ফার্স্ট ঘটনাটার সেকেন্ড পার্ট শুনতে চায়। অবশ্যই আমি তাকে বলবো সে যাতে সেকেন্ড পার্টটা শেয়ার করে দেয়, আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব তার সাথে। আশা করছি আজকের এপিসোডটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতন এখানেই শেষ করতে চলেছি। তোমরা অবশ্যই যারা যারা এই পরিবারের ঘটনা শোনো সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের এই পরিবার খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবারে মানে 1 লক্ষ সদস্যে পৌঁছে যেতে পারে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।